গুড আফটারনুন এভরিবডি। নমস্কার, আমি পরিমল স্যার, জিওর গ্রুপের কর্ণধার। আজকে একটি ফেসবুক লাইভ ক্লাসের আয়োজন করেছি। ক্লাসের আলোচনার মুখ্য বিষয় হল আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে 100তে 100 পাওয়ার শর্টকাট টিপস। আপনারা জানেন সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবে এবং যারা পরীক্ষা দেবে এবং তাদের অভিভাবকরাও কিন্তু চিন্তায় আছে। আমি মনে করি যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবে তাদের প্রিপারেশন অনেকটাই এগিয়ে গিয়েছে। যারা এখনও ঠিকমতো প্রিপারেশন নাওনি বা কি করলে ভূগোল বিষয়ে খুব ভালো রেজাল্ট করা যায় বা কম পরিশ্রম করে বা অল্প পড়েও কিছু টেকনিক বা কৌশল অবলম্বন করে ভূগোল বিষয়ে 100তে 100 সহজে পাওয়া যায়, তার কিছু টেকনিক বা কৌশল নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথমে আমি বলবো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে যখন আপনারা বসবেন তখন মাথায় রাখবেন পরীক্ষার কোশ্চেনটা যখন হাতে পাবেন, কোশ্চেনটা হাতে পাওয়ার পর কিন্তু 15 মিনিট সময় থাকে কোশ্চেনগুলো চুজ করার জন্য। তখন কি করবেন, কোশ্চেনটা হাতে পাওয়ার পর সর্বপ্রথমে কোশ্চেনটা হাতে নিয়ে 10 সেকেন্ড মাথায় ঠেকাবেন। মাথায় ঠেকানোর পর চোখ বন্ধ করে আপনারা যে ঈশ্বরের ভক্ত সেই ঈশ্বরের কাছে আশীর্বাদ নেবেন বা দোয়া করবেন, করে চোখ খুলে কোশ্চেনটা ওপেন করবেন। কোশ্চেনটা খোলার পর দেখবেন যে কোন কোন কোশ্চেনের উত্তরগুলো আপনাদের কাছে সহজ সোজা এবং কনসেপ্টটা ক্লিয়ার আছে, সেই সমস্ত কোশ্চেনের উত্তরগুলো কিন্তু চুজ করবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এখানে দুটো পার্টে পরীক্ষা হয়। একটা হচ্ছে এমসিকিউ অ্যান্ড এসিকিউ বেস, আর একটা হচ্ছে ব্রড কোশ্চেন, 7 মার্কসের কোশ্চেন। প্রথমে আপনারা এমসিকিউ এর কোশ্চেনগুলো উত্তর করবেন। এমসিকিউয়ে কোশ্চেন নাম্বার 1, এমসিকিউয়ে থাকবে 21টি কোশ্চেন। প্রত্যেকটি কোশ্চেনের উত্তর 1 মার্কসের। একটি কোশ্চেনের পিছনে 4টি অপশান দেওয়া থাকবে। যে কোনো একটি অপশন যেটা ঠিক 100% সঠিক, সেই অপশনটি আপনারা চুজ করবেন। চুজ করে সেই উত্তরটি কোশ্চেন নাম্বার দিয়ে আনসার স্ক্রিপ্ট, যে আনসারের যে খাতাটা আছে সেখানে উত্তর লিখবেন। প্রত্যেকটি কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করে খাতায় লিখবেন। এখানে 21টি কোশ্চেন থাকবে। 21টি কোশ্চেনের যথাযথ সঠিক অপশনগুলো চুজ করে যদি আপনারা লিখেন, সেক্ষেত্রে প্রত্যেকটার জন্য 1 মার্কস, এভাবে 21 মার্কস কিন্তু আপনাদের হাতের মুঠোয় চলে আসবে।
এভাবে দেখা যাচ্ছে যে এমসিকিউ এর যে 21টি কোশ্চেন আছে, 21টি কোশ্চেনের ক্ষেত্রে যদি আমি সঠিক উত্তরগুলো নির্বাচন করে পরীক্ষায় লিখে আসি, তাহলে কিন্তু 21 মার্কস কিন্তু আমার হাতের মুঠোয় চলে যাবে। এভাবে এমসিকিউ কোশ্চেনের পরে চলে যাচ্ছি এসিকিউ। এসিকিউ কোশ্চেন কোশ্চেন নাম্বার 2। এসিকিউ এর কোশ্চেন থাকবে হচ্ছে 14 নম্বরের, 14 মার্কস। 14 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে এখানে আপনারা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের পিছনে একটা করে অথবা, কয়েকটা কোশ্চেনের ক্ষেত্রে হয়তো অথবা থাকবে না, বেশিরভাগ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু অথবা থাকবে। অর্থাৎ মনে করো পর্যায়নের সংজ্ঞা দাও, এই কোশ্চেনটা গতবার পরীক্ষায় এসেছিল। এইরকম টাইপের সংজ্ঞা দাও কোশ্চেনের সঙ্গে সঙ্গে, অথবা একটা কোশ্চেন গতবার যেরকম পরীক্ষা এসেছিল ভাদো স্তর বলতে কী বোঝো। তা এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে উত্তরগুলো কিভাবে লিখতে হবে, কিন্তু 1 মার্কস এখানে বলেছে সংজ্ঞা দিতে। তা আপনারা কি করবেন, যে সংজ্ঞার ক্ষেত্রে শুধু সংজ্ঞা এক কথায় গুছিয়ে সুন্দর করে যদি লিখে আসা যায়, 1 মার্কস কিন্তু পাওয়া যাবেই। এক্ষেত্রে আমি বলবো যে কিছু কিছু কোশ্চেনের 1 মার্কসের উত্তরের ক্ষেত্রেও কিন্তু চিত্র দেওয়ার প্রয়োজন যদি পড়ে, সেক্ষেত্রে কিন্তু চিত্রটা অবশ্যই আনসার স্ক্রিপ্টের পাশে সুন্দর করে একটু উল্লেখ করে আসবেন। সাপোজ একটা কোশ্চেনের ক্ষেত্রে আমি আলোচনা করি 1 মার্কসের। বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো, এই কোশ্চেনের উত্তরটা কিভাবে লিখবেন, কিন্তু 1 মার্কস। শুধু বহির্জাত প্রক্রিয়া কাকে বলে সেটা লিখলেও কিন্তু 1 মার্কস পাওয়া যাবে। তা আমি বলবো একটু সুন্দর করে লিখে আসা যায় যে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটে, অর্থাৎ ভূমিরূপের পরিবর্তন ঘটে, সেই প্রক্রিয়াকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। সঙ্গে আপনারা বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তি সূর্য, বহির্জাত প্রক্রিয়ার প্রধান শ্রেণীবিন্যাস হচ্ছে অবরোহণ, আবরোহণ, অবরোহণ, আরোহণ, পর্যায়ন ইত্যাদি উল্লেখ করে দিয়ে আসলেন। এবং একটি উদাহরণ, বহির্জাত প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ গৌড় বা গারা, এইভাবে যদি উল্লেখ করা যায় তাহলে এক্সামিনার খুব খুশি হবে। তাহলে প্রত্যেকটা 1 মার্কসের ক্ষেত্রে কিন্তু 1 মার্কসই পাওয়া যাবে। এভাবেই আপনারা যদি কোশ্চেন নাম্বার 2 এর যে 14টা কোশ্চেন আছে, সেই 14টা কোশ্চেনের সঠিক উত্তর যদি সুন্দর করে পরীক্ষার খাতায় উপস্থাপন করে আসেন, তাহলে কিন্তু ফুল মার্কস অবশ্যই পাওয়া যাবে। যে ক্ষেত্রে উত্তর লেখার জন্য কোনো চিত্র দেয়া যাবে না, সেক্ষেত্রে একটি উদাহরণ বা সঙ্গে একটি বৈশিষ্ট্য উল্লেখ করে দিতে পারলে আনসারটা আরও যথাযথ হবে, এক্সামিনার খুশি হবে এবং ফুল মার্কস সহজেই হাতের মুঠোয় চলে আসবে। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর যে আলোচনার বিষয় ছিল এসএকিউ, শর্ট আনসার টাইপ কোশ্চেন। এখানে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলোর থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে। আপনাদের বলবো আমি যে কোশ্চেনগুলো
আপনাদের কনসেপ্ট ক্লিয়ার আছে এবং সুন্দর করে উপস্থাপন করা যায় এবং পাশে একটি ছোট্ট চিত্র এঁকে দেওয়া যায়, সেই কোশ্চেনগুলোকে চুজ করবেন। চুজ করার পর পরীক্ষার খাতায় কোনো কাটাকাটি না করে, কোনো বানান ভুল না করে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে উপস্থাপন করে আসবেন। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর 14 নাম্বারের মধ্যে 14 নাম্বার কিন্তু হাতের মুঠোয় চলে এলো। এরপরে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ, অর্থাৎ ব্যাখ্যাধর্মী বা বর্ণনাধর্মী। ব্যাখ্যাধর্মী বা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো কিন্তু একটু ভেবে চিন্তে করতে হবে। আমি আগে বলেছি যে এমসিকিউ এসিকিউ এ 21 প্লাস হচ্ছে 14 ইজ ইকুয়াল টু 35 নম্বর কিন্তু আমার হাতের মুঠোয় চলে এলো। এবার কোশ্চেন নাম্বার 3, যেখানে বর্ণনামূলক বা বিষয়ভিত্তিক কিছু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনের উত্তর লিখতে হবে। ভেবে চিন্তে কোশ্চেনের উত্তরগুলো চুজ করতে হবে। তারপর সুন্দরভাবে প্রত্যেকটা কোশ্চেনের উত্তরগুলো যথোপযুক্তভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করে আসতে হবে। এবার যেহেতু বড় কোশ্চেনের উত্তরগুলো খাতায় লিখতে হবে, তার আগে আমি একটু বলে নিই, পরীক্ষার খাতাটি একটু যাতে সুন্দর হয় এবং মডেল খাতা মতো যেন দেখতে হয়, সেক্ষেত্রে খাতার চারদিকে মার্জিন টানবেন। মার্জিন টানার পর কোশ্চেনের নাম্বার লিখে উত্তর লেখা শুরু করবেন। সিকোয়েন্স মেনটেন করে, অর্থাৎ প্রথম থেকে যেভাবে কোশ্চেনগুলো থাকবে সেইভাবে উত্তর করবেন। অনেক সময় কি করে বলুন তো, যে পিছনের কিছু কোশ্চেন লিখে তারপর প্রথমের কোশ্চেন লিখে পরীক্ষায়, কিন্তু এটা ঠিক না। যেভাবে কোশ্চেনগুলো থাকবে সেভাবে উত্তর লিখবেন। প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু অথবা থাকবে, এই অথবা থাকবে, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে দেখা যাচ্ছে যে আমি অথবার কোশ্চেনের উত্তরটাও লিখতে পারি, অথবা ছাড়া যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের উত্তরটাও আমি লিখতে পারি। এক্ষেত্রে আমি কোন কোশ্চেনটাকে চুজ করব? কোশ্চেনগুলোর আবার পার্ট মার্কিং আছে। কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে 6+1 থাকবে, 4+3 থাকবে। কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে 2+3+2। এক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে ছোট কোশ্চেনগুলো পার্ট মার্কিং যেগুলোর বেশি 2+3, 3+2 এরকম কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলোকে চুজ করা ভালো। কারণ ছোট ছোট নাম্বারগুলো ক্ষেত্রে উত্তর আপনারা যখন লিখবেন, আমি যেভাবে বলবো পয়েন্ট ভিত্তিক এবং চিত্র দিয়ে ব্যাখ্যা করে এলে কিন্তু এক্সামিনার খুশি হয় এবং প্রত্যেকটা কোশ্চেনের উত্তরে ফুল মার্কস পাওয়া যায়। এক্ষেত্রে পার্ট মার্কিং, অর্থাৎ বেশি করে যেখানে পার্ট মার্কিংগুলো থাকবে সেই কোশ্চেনের উত্তরগুলো লেখার চেষ্টা করবেন। আর একটা কথা বলি, যদি মনে করেন যে পার্ট মার্কিং তো আমি বলেছি, তা পার্ট মার্কিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অসুবিধে হচ্ছে, দুটো কোশ্চেনের উত্তর ঠিকঠাক মতো লেখা যাচ্ছে, বাকি একটা কোশ্চেনের উত্তর লেখা যাচ্ছে না, তখন কিন্তু ওই কোশ্চেনটাকে অ্যাভয়েড করবেন। এর থেকে যে কোশ্চেনের উত্তরটা আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে, সুন্দর করে ব্যাখ্যা করতে পারবেন, সুন্দর করে চিত্র এঁকে দিয়ে আসতে পারবেন,
সেই কোশ্চেনের উত্তরটা লেখা বাঞ্ছনীয়। এবার দেখুন, আমি একটু সিলেবাসের ভিতরে প্রবেশ করে কোশ্চেন নাম্বার 3 এ যে কোশ্চেনটা থাকবে সে সম্পর্কে আলোচনা করছি। এখানে দেখা যাচ্ছে যে ভূমিরূপের একটা কোশ্চেন আসবে। তো ভূমিরূপের ক্ষেত্রে যে কোশ্চেনটা গতবার এসেছিল, কাস্ট অঞ্চলের সঞ্চয় কার্যের ফলে বা ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, গতবার এসেছিল ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে এই ভূমিরূপ ওরিয়েন্টেড যে কোশ্চেন, সেক্ষেত্রে কোশ্চেনের উত্তর লেখাটা খুব সোজা এবং সহজ, এবং চিত্র দেয়া যায় এবং খুব সহজেই ফুল মার্কস পাওয়া যায়। তো এবার আমার মনে হচ্ছে গতবার যেহেতু কাস্ট অঞ্চল এসেছিল, এবার সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপ বা সঞ্চয়জাত ভূমিরূপ এর একটি কোশ্চেন কিন্তু এবার পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তাহলে সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ পরীক্ষায় এলো, যে কোশ্চেনটা এরকম এলো যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যে কোনো 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। আপনারা কি করবেন? 3টে ভূমিরূপেরই উত্তর লিখবেন। তো 3টে ভূমিরূপ সঠিকভাবে কিভাবে উপস্থাপন করলে ফুল মার্কস পাওয়া যায় সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। যে প্রথমে একটু ভূমিকা লিখবেন, যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের ভূমিকাটা 2 লাইন বা 3 লাইনের মধ্যে লিখবেন। যে সমুদ্র তরঙ্গ কী, সমুদ্র তরঙ্গের প্রধান কাজ কী, যে সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপগুলি নিম্নরূপ, এভাবে উত্তরটা শুরু করবেন। 3টে ভূমিরূপ, অনেক ভূমিরূপ আছে। সাপোজ মনে করুন সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ভৃগু একটা ভূমিরূপ। ভৃগু লিখে ভৃগুর ব্যাখ্যাটা এরকম হবে, পয়েন্ট ভিত্তিক উত্তরগুলো লেখার চেষ্টা করবেন। সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ, চিত্র। সংজ্ঞা লিখবেন, উৎপত্তি লিখবেন, বৈশিষ্ট্য 2টো বৈশিষ্ট্য উল্লেখ করবেন, তারপরে উদাহরণ দেবেন, তারপর চিত্র দেবেন। একটা ভূমিরূপের ক্ষেত্রে প্রায় 1 পেজের মতো পৃষ্ঠা লাগবে। 1 পেজের একটা পৃষ্ঠা, ফুল স্কেপ একটা পেজ ইউজ করবেন। অনেকে কি করে ছোট ছোট করে লেখাগুলো পরীক্ষায় লিখে আসে, সেক্ষেত্রে অনেক এক্সামিনার আছে বুঝতে পারে না লেখাগুলো, তখন তারা কি করে, না পড়ে কিন্তু নাম্বারটা দিয়ে দেয়। সেক্ষেত্রে 6 নাম্বার থাকলে মনে করুন ওই কোশ্চেনের উত্তরে 4 মার্কস বা 3 মার্কস পেয়ে গেলেন। সঠিকভাবে লেখা, যথাযথভাবে উত্তর লেখা এবং নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দর একটা চিত্র, পয়েন্ট ভিত্তিক, পয়েন্টগুলো অন্য কালির পেন দিয়ে, ব্যাখ্যাগুলো অন্য কালির পেন দিয়ে, চিত্রটা পেন্সিল দিয়ে এঁকে বক্স করে দেবেন। তাহলে নিচে চিত্র লিখবেন, কিসের চিত্র লিখেছেন, এক্সামিনার খুশি হবে এবং ফুল মার্কস পাওয়া যাবে। এভাবে যে কোশ্চেনটা আমি আলোচনা করছি, যে সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপ, এই সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, যে কোনো 3টে ভূমিরূপ, একটা ভূমিরূপ আমি আলোচনা করলাম, বাকি 3টে ভূমিরূপ যেভাবে আমি বলেছি এইভাবে আপনারা সুন্দর করে ব্যাখ্যা করবেন। আর চিত্রটা পারলে শেষে না দিয়ে মাঝখানে চিত্রটা এঁকে দেবেন, তাহলে ফুল মার্কস হাতের মুঠোয় চলে এলো। এভাবে পরের যে পার্ট কোশ্চেনটা থাকবে, সাপোজ
কেন্দ্র বিমুখ নদী নকশা বলতে কী বোঝো বা কী বোঝায়? এটা 1 মার্কসের হতে পারে বা 2 মার্কসের। গতবার বা তার আগের বার পরীক্ষা এসেছিল 1 মার্কসের। 1 মার্কসের ক্ষেত্রে শুধু সংজ্ঞা লিখলেই 1 মার্কস পাওয়া যায়। তা আমি বলবো শুধু সংজ্ঞা কাকে বলে লিখে না এসে শুধু সংজ্ঞা লিখে তার সঙ্গে দুটো বৈশিষ্ট্য এবং একটি উদাহরণ যদি সম্ভব হয়, একটি চিত্র যদি এঁকে দিয়ে আসা যায় পরীক্ষার খাতায়, তাহলে কিন্তু ফুল মার্কস কোনো এক্সামিনারই আপনাকে আটকাতে পারবে না। যে এক্সামিনারই খাতা চেক করুক না কেন, আপনার কিন্তু ফুল মার্কস আপনি পেয়ে যাবেন। কোনো কারণে যদি কোনো এক্সামিনার ভুল করে আপনাকে কম নম্বর দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রাইট আছে আরটিআই করার এবং স্ক্রুটনি করার বিভিন্ন পদ্ধতি আছে। সেই পদ্ধতি আপনারা অবলম্বন করেন। আপনার যদি কনফিডেন্স থাকে যে আমি এই কোশ্চেনটা যথোপযুক্তভাবে পরীক্ষায় লিখে এসেছি, আমি ফুল মার্কসই পাব, তাহলে কিন্তু আপনি ক্লেম করে পরবর্তীতে কিন্তু নাম্বারটা পেতে পারেন। এবার দেখুন কোশ্চেন নাম্বার 3 বি নম্বরের কোশ্চেন। বি নম্বরের কোশ্চেনের দুটো কোশ্চেন থাকবে। এখানে অথবা একটা কোশ্চেন থাকবে। এখানে বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন থাকবে। এছাড়াও দুর্যোগ বিপর্যয় এবং আরও কিছু চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার থেকেও কিন্তু এখানে একটি কোশ্চেন থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যেহেতু অথবা থাকবে, আপনারা কি করবেন, যে কোশ্চেনের উত্তরটা কনসেপ্ট ক্লিয়ার আছে, সুন্দরভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারবেন, সেই কোশ্চেনের উত্তরটা চুজ করবেন। আর আমি আগেও বলেছি, আবারও বলবো, কোশ্চেনের উত্তর বেশি ব্যাখ্যা করার প্রয়োজন নেই। টু দ্য পয়েন্ট বেশি লিখবেন, ব্যাখ্যা কম করবেন, চিত্র দেবেন, ফুল মার্কস পাবেন। এটাই হচ্ছে পরীক্ষায় কম পড়ে বেশি নম্বর পাওয়া। শর্টকাট যে টিপস আমি বলি, যে শর্টকাট টিপস বা টেকনিক এটাই, যে কোশ্চেনের উত্তরগুলো হবে পয়েন্ট ভিত্তিক, পয়েন্ট বেশি থাকবে, ব্যাখ্যা কম থাকবে আর চিত্র থাকবে, ফুল মার্কস পাওয়া যাবে। এটাই হচ্ছে শর্টকাট টিপস। আপনারা এই পদ্ধতি পরীক্ষায় যদি অবলম্বন করেন, তাহলে আপনাদের যে কোনো কোশ্চেনের উত্তরের ফুল মার্কস কিন্তু আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। এভাবে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর যদি পরীক্ষার খাতায় লিখে আসা যায়, তাহলে ফুল মার্কস কিন্তু পাওয়া যায়। এবার চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার সি আর ডি, অর্থাৎ এই দুটো কোশ্চেনের ক্ষেত্রে একটু আমি বলবো যে কৃষি আর শিল্পর ক্ষেত্রে কোনো অথবা থাকবে না। এ কারণে ছাত্রছাত্রীদেরও আমি বলবো যে কৃষি আর শিল্প যে চ্যাপ্টার দুটো রয়েছে, কৃষি আর শিল্প এই দুটো চ্যাপ্টারে যে কোশ্চেনটা গত বছর পরীক্ষায় এসেছিল, সেই কোশ্চেনটা বাদ দিয়ে একটু ডিটেলস কিন্তু পড়তে হবে, কারণ এখানে কোনো অথবা থাকবে না। যেমন ধরুন এই কোশ্চেনের আলোচনায় আমি বলবো বিভিন্ন কৃষিজ ফসলগুলো আছে এবং বিভিন্ন দেশের বন্টন, কৃষিজ ফসলের বন্টন, সেই বন্টনগুলো এবং উৎপাদিত ফসলের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং যে সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, তারপরে আছে নীল বিপ্লব। শ্বেত বিপ্লব গত বছর এসেছিল, এবার সবুজ বিপ্লব,
এবং নীল বিপ্লবের উত্তর পরীক্ষায় লিখবেন আশা করি। এই দুটোর মধ্যে একটা আসবে। আশা করি সবুজ বিপ্লবের কোশ্চেনের উত্তর আমি 100% কমন দিয়ে দিচ্ছি। সবুজ বিপ্লব থেকে একটা কোশ্চেন এবার পরীক্ষায় আসবে। কোশ্চেন নাম্বার সি, উত্তরগুলো যথোপযুক্ত সুন্দরভাবে ব্যাখ্যা করে পারলে ভারতের বা ওয়ার্ল্ডের ম্যাপ এঁকে সেই উৎপাদিত ফসলের যে উৎপাদিত অঞ্চল সেই অঞ্চলটা একটু চিহ্নিত করে দিয়ে আসবেন। এবার আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার ডি এর হচ্ছে শিল্প। শিল্পের ক্ষেত্রে এখানেও কোনো অথবা কোশ্চেন থাকবে না। এখানে যে কোশ্চেনটা পরীক্ষায় আসবে সেই কোশ্চেনটারই উত্তর লিখতে হবে। তা শিল্পের ক্ষেত্রে গত বছর পরীক্ষায় এসেছিল শিল্পের অবস্থানে কাঁচামালের ভূমিকা, বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল এবং পরিবহন যোগাযোগের পার্থক্য। এই কোশ্চেনটা বাদ দিয়ে বাকি যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের উত্তরগুলো আপনারা লেখার চেষ্টা করবেন। সেই কোশ্চেনের উত্তরগুলো এখানে তো কোনো অথবা থাকবে না। সেই ক্ষেত্রে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনের উত্তরই লিখতে হবে। উত্তর লেখার ক্ষেত্রে আমি বলবো শিল্প গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ বা শিল্প গড়ে ওঠার কারণ, একটা কমন কোশ্চেনের কমন পয়েন্ট, এই কমন পয়েন্টগুলো ইউজ করে যে কোনো কোশ্চেন শিল্পের ক্ষেত্রে আসুক না কেন পরীক্ষায় কিন্তু উত্তর লেখা যায়। এখানে একটা টেকনিক রয়েছে যে মনে করুন বস্ত্র বয়ন শিল্প গড়ে ওঠার কারণ, তারপরে কাগজ শিল্প, পেট্রোরসায়ন শিল্প, যে কোনো শিল্প আসুক না কেন পরীক্ষার খাতায় কিন্তু প্রাকৃতিক কারণ 4টে, অর্থনৈতিক কারণ 4টে পয়েন্ট উল্লেখ করে কিন্তু ব্যাখ্যা করা যায়। এটা একটা সহজ পদ্ধতি। প্রাকৃতিক কারণের ক্ষেত্রে 4টি পয়েন্ট কমন পয়েন্ট যে কোনো শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাপোজ মনে করো বস্ত্রবয়ন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, প্রত্যেকটা শিল্পের ক্ষেত্রে কমন পয়েন্ট প্রাকৃতিক কারণে হচ্ছে প্রথম পয়েন্টটা হচ্ছে কাঁচামাল, নাম্বার 2 হচ্ছে জলসম্পদ বা ওয়াটার রিসোর্স, নাম্বার 3 হচ্ছে পাওয়ার রিসোর্স, নাম্বার 4 হচ্ছে জমি। এই 4টে পয়েন্ট কমন পয়েন্ট যে কোনো শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই 4টা পয়েন্ট মাথায় রেখে যে কোনো শিল্পের কোশ্চেন আসুক না কেন কিন্তু লেখা যায়। এবার অর্থনৈতিক ক্ষেত্রে আমি বলবো 4টা পয়েন্ট কোশ্চেনের উত্তর লেখার ক্ষেত্রে 4টে পয়েন্ট এখানে মাথায় রাখবেন। এই 4টে পয়েন্ট হলো নাম্বার 1 বাজার ও চাহিদা, মূলধন, তারপর হচ্ছে শ্রমিক, তারপর পরিবহন ব্যবস্থা, সরকারি নীতি। এই 4টা পয়েন্ট আপনারা মাথায় রাখবেন। তাহলে প্রাকৃতিক কারণের 4টা, অর্থনৈতিক কারণের 4টা, এইভাবে যদি 8টা পয়েন্ট আপনার মনে নাও থাকতে পারে, যে কোনো 7টা বা 6টা পয়েন্ট উল্লেখ করে পাশে যদি একটা সুন্দর করে চিত্র এঁকে ব্যাখ্যা করা যায় তাহলে শিল্প গড়ে ওঠার যে কারণ সেই কোশ্চেনের ফুল মার্কস আপনারা পেয়ে যাবেন। এভাবে শিল্পের ক্ষেত্রে শিল্প গড়ে ওঠার কারণ পরীক্ষায় আসবে। তারপরে এরপরে আর একটা পার্ট থাকবে, সেই পার্টটা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ধরো পরিবহন এবং যোগাযোগের পার্থক্য, অথবা জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন, বা আধুনিক যোগাযোগের মাধ্যমগুলি কি কি, বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। যে কোশ্চেনটা থাকবে সেই কোশ্চেনের উত্তরটাও কিন্তু আপনারা সুন্দর করে ব্যাখ্যা করে আসবেন। আরেকটা কথা আমি বলবো, যদি
পার্থক্যধর্মী বা বৈশিষ্ট্যধর্মী কিছু কোশ্চেন পরীক্ষায় আসে, সেই কোশ্চেনগুলো একটু চুজ করবেন। কারণ পার্থক্যধর্মী প্রশ্নের উত্তরগুলো লেখা খুব সহজ। বিষয় বা ব্যক্তি উল্লেখ করে পার্থক্যটা আপনি উল্লেখ করে দিয়ে আসলেন, দেখবেন যে ফুল মার্কস পেয়ে যাবেন। বৈশিষ্ট্য ক্ষেত্রে 3 মার্কস যদি থাকে, একটা বা দুটো বৈশিষ্ট্য বেশি করে লিখে দিয়ে আসবেন, অথবা যে কোশ্চেনের যত নম্বর থাকে ততটাই যদি বৈশিষ্ট্য উল্লেখ করে সঠিকভাবে ব্যাখ্যা করে আসেন, ফুল মার্কস পাওয়া যাবে। এক্ষেত্রে আমি বলবো যে বৈশিষ্ট্যধর্মী কোশ্চেনের উত্তর লেখার ক্ষেত্রে একটি বা দুটি বৈশিষ্ট্য বেশি করে লিখে দিয়ে আসবেন, তাহলে দেখবেন যে ফুল মার্কস আপনারা পেয়ে যাবেন। এভাবে শিল্পের ক্ষেত্রে যে কোশ্চেনটা পরীক্ষায় আসবে সেই কোশ্চেনের উত্তরটা লিখে এখানে ফুল মার্কস অর্থাৎ 7 মার্কস আমার কিন্তু হাতের মুঠোয় চলে এলো। তাহলে এভাবে দেখা যাচ্ছে কোশ্চেন নাম্বার 3 ABCD প্রত্যেকটা কোশ্চেনের ফুল মার্কস আমি পেয়ে গেলাম। আমি যেভাবে বলেছি সেভাবেই যদি আপনারা পরীক্ষার খাতায় সুন্দর করে চিত্র দিয়ে উপস্থাপন করে আসেন, ফুল মার্কস একদম পেয়ে যাবেন। এভাবে আর একটা কোশ্চেন রয়েছে শেষের দিকে, লাস্ট কোশ্চেন নাম্বার 3 সি নাম্বার কোশ্চেনটা আসবে জনসংখ্যা, জনবসতি এবং আঞ্চলিক উন্নয়ন চ্যাপ্টার থেকে। তো জনসংখ্যা, জনবসতি, আঞ্চলিক উন্নয়নের যে কোশ্চেনটা, এখানে এই কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু অথবা থাকবে। তা অথবা যেহেতু থাকবে, সেক্ষেত্রে এই দুটো কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটা আপনারা চুজ করবেন? যে কোশ্চেনের উত্তরটা কনসেপ্ট ক্লিয়ার আছে, নম্বরগুলো পার্ট মার্কিং বেশি আছে, 3+3+1 বা 2+3+2 এভাবে থাকবে, সেই কোশ্চেনের উত্তরটা কিন্তু চুজ করবেন। কারণ যত পার্ট মার্কিং বেশি থাকবে সেই কোশ্চেনের উত্তরে কিন্তু নম্বর বেশি পাওয়া যায়। এভাবে যেমন ধরুন গতবার এসেছিল জনবিবর্তনের বিভিন্ন পর্যায়গুলির আলোচনা করো। এবার জনবিবর্তন মানে জনসংখ্যার থেকে, এবার জনবসতির ক্ষেত্রে অর্থাৎ ভারতের বা পৃথিবীর অসম জনবন্টনের তারতম্যের কারণ বা অসম জনবন্টনের প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, যে কোনো একটি কারণ কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। এক্ষেত্রে পৃথিবীর অসম জনবন্টনের কারণ যদি পরীক্ষায় আসে, প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, দুটো ভাগে ভাগ করে উত্তরগুলো লেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা কোশ্চেনের উত্তরের ব্যাখ্যাগুলো পয়েন্ট ভিত্তিক হবে এবং উদাহরণ দিয়ে ব্যাখ্যাগুলো লিখবে এবং পাশে চিত্র দেবে। চিত্র এখানে অসম বন্টনের ক্ষেত্রে কি চিত্র হতে পারে? এক্ষেত্রে আমি দেখছি যে যদি পৃথিবীর আসে, পৃথিবীর মানচিত্রটা একে পৃথিবীর কোথায় জনসংখ্যা বেশি, কোথায় জনসংখ্যা কম, সেই দেশগুলিকে চিহ্নিত করবে। যদি আপনাদের অসুবিধা হয় পৃথিবীর মানচিত্র অঙ্কন করতে, সেক্ষেত্রে আপনারা ভারতের একটি সুন্দর ম্যাপ এঁকে ভারতের প্রধান যে জনসংখ্যা বা জনবহুল বা যেখানে জনঘনত্ব বেশি, যেমন 2001 সালে ভারতের জনসংখ্যার সবথেকে বেশি ছিল হচ্ছে বিহার রাজ্যটা চিহ্নিত করলেন, আর কম জনসংখ্যা অরুণাচল প্রদেশটা চিহ্নিত করে দিয়ে এলেন। এছাড়াও এখানে আরও কিছু চিত্র দেয়া যাবে, বেশি চিত্র না দিয়েও কম পড়ে সুন্দর করে কিছু টেকনিক অবলম্বন করে বা কিছু কৌশল বা শর্টকাট টিপস অবলম্বন করে প্রত্যেকটা কোশ্চেনের উত্তরগুলো যদি আপনারা পরীক্ষায় উপস্থাপন করে আসেন, ফুল মার্কস পেয়ে যাবেন। বেশি পরিশ্রম করার দরকার নেই, বেশি পড়ার দরকার নয়, শুধু কিছু টেকনিক বা কৌশল বা কিছু শর্টকাট টিপস যদি আপনাদের হাতের কাছে থাকে, তাহলে আপনারা কিন্তু পরীক্ষায় ফুল মার্কস পেয়ে যাবেন। এক্ষেত্রে
যে কোশ্চেনটা লাস্ট যে কোশ্চেনটার অথবা কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি, সেই কোশ্চেনের অথবার ক্ষেত্রে এবার আমার মনে হয় যে বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন, এই কোশ্চেনটা 100% ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন, এই কোশ্চেনের উত্তরে কিভাবে লিখবে? প্রথমে একটু ভূমিকা লিখবে, লেখার পর বেঙ্গালুরুর ইলেকট্রনিক শিল্পের উন্নতির মূলে রয়েছে কিছু প্রাকৃতিক কারণ, কিছু অর্থনৈতিক কারণ। প্রাকৃতিক কারণের ক্ষেত্রে 4টে পয়েন্ট, অর্থনৈতিকের ক্ষেত্রে 4টে পয়েন্ট উল্লেখ করে শেষে একটি চিত্র, দক্ষিণ ভারতের ম্যাপটা এঁকে বেঙ্গালুরুটা কোথায় রয়েছে সেই জায়গাটাকে একটু ইন্ডিকেট বা চিহ্নিত করে বা ম্যাপ পয়েন্টিং করে আসবেন। তাহলে দেখবেন যে যদি বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন, এই কোশ্চেনে 4 মার্কস বা 5 মার্কস থাকে, ফুল মার্কস পেয়ে যাবে। এক্ষেত্রে এই কোশ্চেনের কিছু পার্ট মার্কিং বা পার্ট কোশ্চেনও হতে পারে। যেমন ধরো যে অপটিমাম পপুলেশন কাকে বলে, বা কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো, 2 মার্কসের এলো। তো কাম্য জনসংখ্যা কাকে বলে শুধু সংজ্ঞা লিখলেই হবে না, কাম্য জনসংখ্যা লিখবে, কাম্য জনসংখ্যার দুটি বৈশিষ্ট্য লিখবে, কাম্য জনসংখ্যার প্রবর্তক বা কাম্য জনসংখ্যাযুক্ত দেশ, সেটা উদাহরণের ক্ষেত্রে লিখে দিয়ে আসবেন। এভাবেই যদি প্রত্যেকটা কোশ্চেনের উত্তর সুন্দর করে পয়েন্ট ভিত্তিক এবং চিত্র দিয়ে পরীক্ষার খাতায় উপস্থাপন করে আসেন, তাহলে দেখবেন ফুল মার্কস আপনারা কিন্তু পেয়ে যাবেন। এভাবেই আমি দেখতে পাচ্ছি যে ব্রড কোশ্চেনগুলোর ক্ষেত্রে লিখতে হবে 5টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 7 মার্কস, অর্থাৎ 5 × 7 35। তাহলে পুরো 35 মার্কস কিন্তু আমার হাতের মুঠোয়, অর্থাৎ 35 আমি নম্বর কিন্তু পেয়ে গেলাম। এমসিকিউ এসিকিউ এ 35 আর ব্রড কোশ্চেনে 35, অর্থাৎ 70 মার্কস। উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় ভূগোল বিষয়ে 70 মার্কসেরই পরীক্ষা হবে, 70 মার্কসের মধ্যে 70 মার্কস কিন্তু আমি পেয়ে গেলাম। কিভাবে পাবো তার কৌশল, তার টেকনিকগুলো কিন্তু আমি আলোচনা করে দিলাম। আপনারা এই টেকনিক, পদ্ধতি এবং কৌশলগুলো এবং শর্টকাট টিপসগুলো পরীক্ষায় অবলম্বন করুন, তাহলে দেখবেন ফুল মার্কস আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। তাহলে এমসিকিউ এসকিউ এ 35, ব্রড কোশ্চেনে 35, 70 মার্কস, আর হচ্ছে প্র্যাকটিক্যাল এ 30 মার্কস, অর্থাৎ 70 + 30 100। এভাবে 100-র মধ্যে 100, 100-তে 100 ভূগোলে পাওয়া যায়। আজকের আলোচনার বিষয় ছিল কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে 100-তে 100 পাওয়া যায়, সেই বিষয়ে আমি আলোচনা করলাম। এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন এবং লাইক করবেন। আপনাদের সুচিন্তিত মতামত কাম্য। নমস্কার, আজকে এই পর্যন্তই।